বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত 5টি লেকচারে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশের উপর আলোচনা করেছি। আজকে আমি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় তথা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের পরের অংশ অর্থাৎ রাসায়নিক বন্ধন এই অংশের উপর লেকচার দেব। আমি এই অধ্যায়ের এই অংশ থেকে সিরিয়ালি কয়েকটি লেকচার দেব। এই লেকচারগুলোকে আমি C3L1 অর্থাৎ চ্যাপ্টার তৃতীয় এবং লেকচার 1 অর্থাৎ তৃতীয় চ্যাপ্টারের প্রথম লেকচার নিয়ে আজকে আলোচনা করব। আজকের লেকচার শেষে আমরা জানতে পারব রাসায়নিক বন্ধন কি, কত প্রকার, কি কি, এবং ওই সব রাসায়নিক বন্ধনের কারণে যেসব যৌগ তৈরি হয়, আয়নিক যৌগ, সমযোজী যৌগ, ওই সব যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো এবং সিগমা বন্ধন ও পাই বন্ধন সম্পর্কে জানতে পারবো। তো আজকের এই লেকচারের শুরুতে যে রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধন প্রকৃতপক্ষে অণুতে বিদ্যমান পরমাণুসমূহের মধ্যকার আকর্ষণ বল। অর্থাৎ কোনো অণুতে যদি একাধিক পরমাণু উপস্থিত থাকে তবে পরস্পর পরস্পরকে যে আকর্ষণ বলে আকর্ষণ করে বা আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তো এই রাসায়নিক বন্ধন বিভিন্ন রকমের হতে পারে। অণুতে বিদ্যমান পরমাণু ধাতু ও অধাতু দ্বারা হতে পারে। সাধারণত ধাতু ও অধাতু দ্বারা গঠিত অণুতে যে বন্ধন উপস্থিত থাকে তাকে আমরা আয়নিক বন্ধন বলে থাকি। অধাতুর পরমাণু একই জাতীয় অথবা ভিন্ন জাতীয় অধাতুর পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গড়ে তোলে তাকে সাধারণত আমরা সমযোজী বন্ধন বলে থাকি। এবং এই শেয়ারের ক্ষেত্রে ইলেকট্রন সরবরাহকারী পরমাণুর উপর ভিত্তি করে, অর্থাৎ উভয় পরমাণু যদি ইলেকট্রন শেয়ার করে তাকে সাধারণত সমযোজী বিশুদ্ধ সমযোজী বন্ধন বলে থাকি। আবার ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে একটি পরমাণু বা আয়ন যদি একজোড়া ইলেকট্রন সরবরাহ করে তো সেক্ষেত্রে আমরা ওই সমযোজী বন্ধনকে সন্নিবেশ সমযোজী বন্ধনও বলতে পারি। এছাড়া শুধু ধাতুর পরমাণুসমূহ পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে আমরা ধাতব বন্ধন বলে থাকি। এছাড়াও হাইড্রোজেনযুক্ত কিছু পোলার অণুর ক্ষেত্রে আমরা অণুসমূহ পরস্পর পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলে থাকি। এছাড়াও অপোলার অণুসমূহ পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে থাকি। এই সব হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। তো এই রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করতে গেলে আমাকে প্রথমে আয়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করতে হয়। সাধারণত একটি ধাতুর পরমাণু ও একটি অধাতুর পরমাণু পরস্পরের কাছে আসলে ধাতুর পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় এবং অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। ধাতুর পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে ধাতব আয়নে বা ক্যাটায়নে পরিণত হয় এবং অধাতুর পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলকে আমরা আয়নিক বন্ধন বলে থাকি। এ সম্পর্কে আমরা বিস্তারিত নবম দশম শ্রেণীতে জেনে এসেছি, তাই আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না, কারণ প্রকৃতপক্ষে এই আয়নিক বন্ধন সম্পর্কে আমাদের এইচএসসির সিলেবাসে বিস্তারিত বলা হয়নি, বা আসলে আমরা নবম ও দশম শ্রেণীতে এ সম্পর্কে জেনে এসেছি বিধায় আয়নিক বন্ধন সম্পর্কে এখানে তেমন কোনো আলোচনা নেই। সমযোজী বন্ধন সম্পর্কে এখানে অনেক বেশি আলোচনা আছে।
তো আমরা আয়নিক বন্ধনের সংজ্ঞা শুধু আমরা এটুকু বলতে চাই। ধাতু ও অধাতু পরস্পরের কাছে আসলে ধাতুর পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়ন পরস্পরকে যে স্থির বিদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে বা আবদ্ধ থাকে, সেই আকর্ষণ বলটাকে বলা হয় আয়নিক বন্ধন। তো এক্ষেত্রে আয়ন সৃষ্টি হয় বিধায় নামকরণ করা হয়েছে আয়নিক বন্ধন বা তড়িৎ যোজী বন্ধন। এই আয়নিক বন্ধন দ্বারা যুক্ত যৌগকে আমরা আয়নিক যৌগ বলে থাকি। আর আয়নিক যৌগের বৈশিষ্ট্য আমরা অনেক জেনেছি। এই আয়নিক যৌগ সমূহ সাধারণত কঠিন আকার হয় বা কেলাস আকার হয়। আয়নিক যৌগ সমূহ পানিতে তথা পোলার দ্রাবকে সহজে দ্রবণীয় হয়। আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। আয়নিক যৌগসমূহ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এইসব বৈশিষ্ট্য আমরা যদিও নবম ও দশম শ্রেণীতে পড়েছি, তারপর আমি একবার স্মরণ করে দিলাম, কারণ এই আয়নিক বৈশিষ্ট্য সমযোজী যৌগের মধ্যেও আমরা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করব। তাই আয়নিক যৌগের এই বৈশিষ্ট্য সমূহ আমাদের একটু মনে রাখতে হবে। সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন অধাতব মৌলের মধ্যে ঘটে থাকে যখন একাধিক অধাতুর পরমাণু পরস্পরের কাছে আসে। যেমন হাইড্রোজেনের কাছে আরেকটি হাইড্রোজেন পরমাণু আসতে পারে, একই জাতীয় দুটি পরমাণু পরস্পরের কাছে আসে, অথবা হাইড্রোজেনের কাছে ক্লোরিন আসে, দুটি অধাতুর পরমাণু। এরূপ যখন একাধিক অধাতুর পরমাণু পরস্পরের কাছে আসে তখন এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে। এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। যখন দুটি অধাতুর পরমাণু, একই জাতীয় বা ভিন্ন জাতীয় দুটি অধাতুর পরমাণু পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। যেমন হাইড্রোজেনের অণু সৃষ্টির সময় দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের যখন কাছে আসে তখন উভয় পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য উভয়ই একটি একটি করে ইলেকট্রন শেয়ার করে। আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1। হাইড্রোজেনের প্রথম কক্ষপথে একটি করে ইলেকট্রন উপস্থিত থাকে। এই হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন আছে, এই হাইড্রোজেন পরমাণুরও একটি ইলেকট্রন আছে। উভয় হাইড্রোজেন পরমাণু অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য তার নিকটতম হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। হিলিয়ামের বহিস্থ স্তরে দুটি ইলেকট্রন থাকে। এই হাইড্রোজেন পরমাণুর কাছ থেকে ইলেকট্রন নিতে চায়, এই হাইড্রোজেন পরমাণুর কাছ থেকে ইলেকট্রন নিতে চায়, নিয়ে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, অর্থাৎ অধিকতর স্থিতিশীল হতে চায়। কিন্তু কেউ কাউকে ইলেকট্রন দান করে না। তবে উভয়ের হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতার কারণে উভয় পরমাণু তাদের ইলেকট্রন জোড়া উভয় নিউক্লিয়াসের মাঝখানে নিয়ে আসে এবং উভয় পরমাণুই ওই ইলেকট্রন জোড়া সমানভাবে শেয়ার করতে থাকে এবং উভয় পরমাণুই নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল কাঠামোর ন্যায় হতে চায়। এভাবে দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তা একটি সমযোজী বন্ধন। এবং সমযোজী বন্ধনের ওই শেয়ারকৃত ইলেকট্রন জোড়া উভয় পরমাণুই সাধারণত সমানভাবে শেয়ার করে। তাই এরূপ একই জাতীয় মৌলের দ্বারা গঠিত সমযোজী বন্ধনকে আমরা সাধারণত 100% সমযোজী বা বিশুদ্ধ সমযোজী বন্ধন বলে থাকি। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বা হাইড্রোজেন ক্লোরাইড, এই যে যৌগটার মধ্যে আমরা হাইড্রোজেনের সাথে
ক্লোরিন অর্থাৎ দুইটি অধাতুর পরমাণু, এদের মধ্যে আমরা লক্ষ্য করি হাইড্রোজেন পরমাণুর বহিস্থ স্তরে একটি ইলেকট্রন থাকে এবং ক্লোরিন পরমাণুর বহিস্থ স্তরে 7টি ইলেকট্রন থাকে। 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz 221। ক্লোরিনের বহিস্থ স্তরে 7টি ইলেকট্রন থাকে। ক্লোরিন পরমাণু অষ্টক পূরণের জন্য হাইড্রোজেনের ইলেকট্রনটিকে আকর্ষণ করে, নিতে চায়, কিন্তু হাইড্রোজেন তা দিতে নারাজ। হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ক্লোরিনের থেকে একটি ইলেকট্রন নিতে চায়, কিন্তু কেউ কাউকে ইলেকট্রন দান করে না। সেই ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর কাছে যখন ক্লোরিন পরমাণু আসে, ক্লোরিন পরমাণু তার বহিস্থ স্তরের যে বেজোর ইলেকট্রনটি বিদ্যমান, সেই বেজোর ইলেকট্রনটি হাইড্রোজেনের ইলেকট্রনের সাথে শেয়ার করে একটি সমযোজী সিগমা বন্ধন গঠন করে। অর্থাৎ ক্লোরিন পরমাণুর একটি ইলেকট্রন বেজোর ইলেকট্রন, ক্লোরিন পরমাণুর বহিস্থ স্তরের বেজোর ইলেকট্রন অর্থাৎ 3pz এর এই ইলেকট্রন হাইড্রোজেনের 1s এর এই বেজোর ইলেকট্রনের সাথে শেয়ার করে হাইড্রোজেন ও ক্লোরিনের মধ্যে একটি সমযোজী বন্ধন গঠন তোলে। এভাবে HCl অণু গঠিত হয়। তাহলে আমরা লক্ষ্য করছি একই জাতীয় দুটি অধাতুর পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করতে পারে। সেক্ষেত্রে এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়া উভয় পরমাণু সমানভাবে আকর্ষণ করে এবং ওই ধরনের সমযোজী বন্ধনকে আমরা বিশুদ্ধ সমযোজী বন্ধন বা 100% সমযোজী যৌগ বলে থাকি। অপরদিকে যখন ভিন্ন তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট দুটি অধাতুর পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে, তখনও সমযোজী বন্ধন গঠিত হয়, তবে সেই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়া উচ্চ তড়িৎ ঋণাত্মক কর্তৃক নিজের দিকে একটু অধিক আকৃষ্ট হয়, ফলে এটি 100% বিশুদ্ধ সমযোজী আর থাকে না। এই ধরনের সমযোজী যৌগসমূহকে আমরা সাধারণত পোলার যৌগ বলে থাকি, বা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যের দিকে চলে যায়, আয়নায়ন ভাব সৃষ্টি হয়, তাই এদের মধ্যে পোলারিটির সৃষ্টি হয়। তো এটি বিশুদ্ধ সমযোজী বন্ধন, এটি পোলার সমযোজী বন্ধন, বা এই সমযোজী বন্ধনে আয়নিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। যা হোক, এই সমযোজী বন্ধন নিয়ে আমাদের এই HSC তে ব্যাপক আলোচনা রয়েছে। সমযোজী বন্ধনগুলো কিভাবে গড়ে ওঠে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো আজকের এই লেকচারে। সমযোজী বন্ধন এর শ্রেণী বিভাগ করলে আমরা লক্ষ্য করব যে সমযোজী বন্ধন বিভিন্ন রকমের হতে পারে। সমযোজী বন্ধনে দুটি পরমাণু পরস্পরের সাথে একক বন্ধনে যুক্ত হতে পারে, দুটি পরমাণু পরস্পরের সাথে দ্বিবন্ধনে যুক্ত হতে পারে এবং দুটি পরমাণু পরস্পরের সাথে ত্রিবন্ধনেও যুক্ত হতে পারে। উভয় পরমাণু সমযোজী বন্ধনে যুক্ত উভয় পরমাণু যদি একটি একটি করে ইলেকট্রন শেয়ার করে, এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে, ফলে এদের মধ্যে যে একটি বন্ধন সৃষ্টি হয় একে বলা হয় একক বন্ধন। সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু দুটি যদি উভয়ই দুটি দুটি করে ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ এই পরমাণু একটি ইলেকট্রন শেয়ার করেছে, এই পরমাণু একটি ইলেকট্রন শেয়ার করেছে, ফলে এদের মধ্যে একটি একক বন্ধন হয়েছে, পরে আবার এই পরমাণু আরেকটি ইলেকট্রন এবং এই পরমাণু আরেকটি ইলেকট্রন সরবরাহ করে, এদের মধ্যে আরেকটি সমযোজী বন্ধন সৃষ্টি করে। অর্থাৎ দুটি পরমাণুর মধ্যে যদি দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে, তবে তাদের মধ্যেকার এই বন্ধনটাকে বলা হয় দ্বিবন্ধন। এবং দুইটি পরমাণু সমযোজী বন্ধনে যদি এমনভাবে আবদ্ধ হয় যে উভয় পরমাণু তিনটি তিনটি করে ইলেকট্রন দিয়ে 3 জোড়া ইলেকট্রন সরবরাহ করে বা শেয়ার করে, তবে সেই
বন্ধনটাকে আমরা বলি ত্রিবন্ধন। তো সমযোজী যৌগের মধ্যে যে পরমাণু দুটি ইলেকট্রন শেয়ার করে, সেই শেয়ারকৃত ইলেকট্রনের সংখ্যার উপর ভিত্তি করে আমরা সমযোজী বন্ধনকে 3 ভাগে ভাগ করে থাকি: একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু যদি একজোড়া ইলেকট্রন শেয়ার করে, তবে সেই বন্ধনকে বলা হয় একক সমযোজী বন্ধন। এবং সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু যদি 2 জোড়া ইলেকট্রন শেয়ার করে, তবে তাদের মধ্যকার বন্ধনকে আমরা বলি দ্বিবন্ধন। এবং সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু যদি উভয়ই 3 জোড়া ইলেকট্রন শেয়ার করে, তবে সেই বন্ধনকে আমরা বলি ত্রিবন্ধন। এছাড়া অরবিটালের অধিক্রমণের উপর ভিত্তি করে সমযোজী বন্ধনের 2 রকমের হয়ে থাকে: সিগমা বন্ধন ও পাই বন্ধন। এই সিগমা বন্ধন ও পাই বন্ধন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। সিগমা বন্ধন ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য দেখাবো। এছাড়া সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে যদি এমন হয় একটি পরমাণু একজোড়া ইলেকট্রন সরবরাহ করে, অপর পরমাণু ইলেকট্রন জোগাড় না দিয়ে যদি তার সাথে শেয়ার করে, তবে যে বিশেষ সমযোজী বন্ধনের সৃষ্টি হয় তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হয়। যেমন অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণুর 2টি মুক্ত জোড় ইলেকট্রন থাকে। অর্থাৎ অ্যামোনিয়া অণুর গঠন হতে দেখা যায় নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু 3টি ইলেকট্রন শেয়ার করে 3টি একক সমযোজী বন্ধন গঠন করে। এবং নাইট্রোজেন পরমাণুতে 2টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন হিসাবে থাকে। এই অ্যামোনিয়া অণুর কাছে যখন একটি H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন আসে, তখন এই হাইড্রোজেন আয়ন অ্যামোনিয়া অণুর এই মুক্ত জোড় ইলেকট্রন জোড়াকে নিয়ে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ NH4 অ্যামোনিয়াম আয়ন সৃষ্টি করে। সেক্ষেত্রে এই অ্যামোনিয়া অণুর গঠনটি আমরা লক্ষ্য করে দেখতে পাবো এরূপ গঠন। এর কাছে যখন এই H+ আয়ন আসে, অর্থাৎ H+ আয়নের নিউক্লিয়াসে একটি প্রোটন আছে এবং কক্ষপথটি ফাঁকা, হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনটি থাকে এবং ইলেকট্রনটি চলে গিয়েছে। এই অরবিটালটি ফাঁকা হয়, এটি অ্যামোনিয়া অণুর এই মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে চায়, নিতে চায়। তবে নাইট্রোজেন পরমাণু একেবারে ইলেকট্রন জোড়া দান করে না, কারণ নাইট্রোজেন পরমাণু অষ্টপূর্ণ থাকে, অধিক স্থিতিশীল থাকে। সেই ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু এক জোড়া ইলেকট্রন H+ আয়নকে সরবরাহ করে বিশেষ শর্তে নিজেদের মধ্যে একটি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়, অর্থাৎ শেয়ারের মাধ্যমে। এই শেয়ার ক্ষেত্রে দেখা যায় নাইট্রোজেন পরমাণু এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে, কিন্তু H+ আয়ন কোন ইলেকট্রন জোগাড় না দিয়েই সেই ইলেকট্রন যুগল সরবরাহকারী পরমাণুর সাথে ইলেকট্রন জোড়া সমানভাবে শেয়ার করতে চায়। এভাবে যেহেতু শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা গঠিত হয়, এই বন্ধনটিও একটি সমযোজী বন্ধন। তবে এই সমযোজী বন্ধন একটি পরমাণু এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে, অপর পরমাণু বা আয়ন ইলেকট্রন এই আয়নটি ইলেকট্রন জোগাড় না দিয়ে তার সাথে ইলেকট্রন জোড়া শেয়ার করে, তাই একে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলে থাকি। তাহলে লক্ষ্য করছি এখানেও সমযোজী বন্ধন গঠিত হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে। এই সব বন্ধনের ক্ষেত্রে উভয় পরমাণু একটি করে ইলেকট্রন যোগান দিয়ে এক জোড়া ইলেকট্রন তৈরি করে এবং সেই ইলেকট্রন জোড়া উভয় পরমাণু শেয়ার করে। তবে এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটি পরমাণু এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে, অপর আয়ন বা পরমাণু ইলেকট্রন যোগান না দিয়ে তার সাথে শেয়ার করে। এই ক্ষেত্রেও শেয়ার ঘটেছে, এই ক্ষেত্রেও শেয়ার ঘটেছে, তবে এই ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারটা একটু ভিন্ন রকমের, তাই একে সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হয়ে থাকে।
তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা পেতে পারি। সন্নিবেশ সমযোজী বন্ধনের সংজ্ঞা কি হবে? যে সমযোজী বন্ধন গঠনের জন্য একটি পরমাণু একজোড়া ইলেকট্রন সরবরাহ করে, অপর পরমাণু বা আয়ন সেই ইলেকট্রন জোড়া কোনো ইলেকট্রন যোগান না দিয়েই ইলেকট্রন যুগলকে সমানভাবে শেয়ার করে, তাহলে সন্নিবেশ বন্ধন হচ্ছে ওই বন্ধন যে বন্ধনে একটি পরমাণু একজোড়া ইলেকট্রন সরবরাহ করে, অপর পরমাণু বা আয়ন ইলেকট্রন যোগান না দিয়েই তা শেয়ার করে। এই আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন ব্যতীত আমাদের ধাতব বন্ধন নামক একটি বন্ধন আমরা পেয়ে থাকি। ধাতুর পরমাণু সমূহ যে আকর্ষণ বলে পরস্পরের সাথে যুক্ত থাকে সেটি মূলত ধাতব বন্ধন। এই ধাতুতে সাধারণত ধাতুর পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন আকারে থাকে এবং ওই ইলেকট্রনগুলি সমস্ত ধাতব খণ্ডে বা ধাতব দণ্ডে মুক্তভাবে বিচরণ করতে পারে বা করে। এই যেন একটি ইলেকট্রনের সাগরের মধ্যে ক্যাটায়নগুলো নিমজ্জিত থাকে, এরূপ বোঝায়। এই ধাতব বন্ধন থেকে ধাতু আমরা বেশ কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি। হাইড্রোজেন বন্ধন আছে এক প্রকার বন্ধন। এই সব হাইড্রোজেন বন্ধন ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সম্পর্কে আমরা ধীরে ধীরে জানতে পারব। আজকে আমি সিগমা বন্ধন ও পাই বন্ধন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। সিগমা বন্ধন ও পাই বন্ধন এরা উভয়ই সমযোজী বন্ধন। তো এই সমযোজী বন্ধন গঠনের সময় দুইটি পরমাণু অর্থাৎ দুইটি অধাতুর পরমাণু যে দুটি অরবিটাল দ্বারা এই বন্ধন গঠন করে, সেই অরবিটাল দুটি পরস্পরের সাথে কিভাবে যুক্ত হয়, অরবিটাল দুটি যদি সরাসরি বা মুখোমুখি অধিক্রমণ করে তবে তাদের মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। যেমন হাইড্রোজেন এর দুটি পরমাণু দুটি অরবিটাল, অর্থাৎ হাইড্রোজেনের 1s অরবিটালে একটি ইলেকট্রন থাকে, অপর হাইড্রোজেনেরও 1s অরবিটালে একটি ইলেকট্রন থাকে। এই দুটি অরবিটাল যদি মুখোমুখি বা সামনাসামনি অতিক্রমণ করে তবে সেই বন্ধনটাকে বলা হবে সিগমা বন্ধন। তাহলে আমরা বুঝতে পারছি সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু দুটি অরবিটাল যদি মুখোমুখি বা সামনাসামনি হেড টু হেড বা ফেস টু ফেস ওভারল্যাপিং হয় বা অধিক্রমণ ঘটে তবে সেই বন্ধনটাকে বলা হয় সিগমা বন্ধন। আবার দুটি পরমাণুর সমযোজী বন্ধন গঠনের সময় দুটি পরমাণুর দুটি অরবিটাল যদি পাশাপাশি অতিক্রমণ করে তবে তাদের মধ্যে যে বন্ধনে গঠিত হয় তাকে পাই বন্ধন বলে। তাহলে এবার আমরা দেখছি সিগমা বন্ধন ও পাই বন্ধনের পার্থক্য। সিগমা বন্ধনের ক্ষেত্রে দেখা যায় সিগমা বন্ধন ও পাই বন্ধন উভয়ই সমযোজী বন্ধন। সিগমা বন্ধনের ক্ষেত্রে সমযোজী বন্ধন গঠনের সময় বন্ধনে আবদ্ধ পরমাণু দুটির দুটি অরবিটাল সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণ করে। সেক্ষেত্রে দুটি পরমাণু দুটি অরবিটাল এস অরবিটাল হতে পারে, দুটি পরমাণুর মধ্যে একটির এস অরবিটাল অপরটির পি অরবিটাল হতে পারে, অথবা উভয় পরমাণুর দুটি পি অরবিটাল হতে পারে। এমনকি কোনো পরমাণুর পারমাণবিক অরবিটালের সাথে শঙ্কর অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করতে পারে। তাহলে আমরা বলতে চাচ্ছি সিগমা বন্ধন হবে দুটি পরমাণুর দুটি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের দ্বারা। অপরদিকে
পাই বন্ধন হবে দুটি পরমাণুর সমকক্ষীয় দুটি অরবিটাল, সাধারণত পি অরবিটাল, পাশাপাশি অধিক্রমণের দ্বারা। তাহলে পাই বন্ধন কি? যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর দুটি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে যে বন্ধনের সৃষ্টি করে তাকে পাই বন্ধন বলে। পাই বন্ধন গঠনের পূর্বে আগে ওই পরমাণু দুটির মধ্যে একটি সিগমা বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধন গঠনের পরেই কেবলমাত্র পাই বন্ধন গঠিত হয়। এবং পাই বন্ধন গঠনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে উভয় পরমাণুর সম অক্ষীয় দুটি অরবিটাল থাকতে হবে। এই সমঅক্ষীয় দুটি অরবিটাল পাশাপাশি অধিক্রমণের দ্বারা পাই বন্ধন গঠন করবে। সিগমা বন্ধনের ক্ষেত্রে যেমন দুটি অরবিটাল এর মুখোমুখি অধিক্রমণ ঘটে, ফলে ওই অধিক্রমণ অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, ফলে সিগমা বন্ধন বেশি শক্তিশালী হয়। যেমন দুটি হাইড্রোজেন পরমাণু দুটি এস অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করে হাইড্রোজেন হাইড্রোজেন যে বন্ধন গঠন করে তাতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, ফলে সিগমা বন্ধন সমূহ শক্তিশালী হয়। অপরদিকে পাই বন্ধনের ক্ষেত্রে অরবিটাল দুটির অধিক্রমণের মাত্রা কম থাকে, পাশাপাশি অধিক্রমণ ঘটায়, অধিক্রমণের মাত্রা কম থাকে, ইলেকট্রন ঘনত্ব কম থাকে, ফলে পাই বন্ধন দুর্বল হয়। যে কোনো প্রকার অরবিটাল, পারমাণবিক অরবিটাল, বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল অথবা পারমাণবিক অরবিটালের সাথে সংকর অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করতে পারে। যে কোনো অরবিটাল পাই বন্ধন গঠন করতে পারে না। সেক্ষেত্রে একই ধরনের অর্থাৎ পাই বন্ধন গঠনের ক্ষেত্রে সিগমা বন্ধন গঠন করার পর ওই পরমাণু দুটির মাঝে সমঅক্ষীয় দুটি অরবিটাল থাকতে হবে। সিগমা বন্ধন অণুর আকৃতি ও বন্ধন কোণে প্রভাব ফেলে, কিন্তু পাই বন্ধন অণুর আকৃতি বা বন্ধন কোণে প্রভাব ফেলে না। অণুতে সিগমা বন্ধন উপস্থিত থাকলে, শুধু সিগমা বন্ধন উপস্থিত থাকলে অণুটি সম্পৃক্ত হয়। অণুর মধ্যে সাধারণত পাই বন্ধনের উপস্থিতি থাকলে অণুটি অসম্পৃক্ত হয়। শুধু শুধু সিগমা বন্ধন গঠিত হতে পারে, কিন্তু শুধু শুধু একাকী পাই বন্ধন গঠিত হতে পারে না। সিগমা বন্ধন গঠনের পরেই কেবলমাত্র পাই বন্ধন গঠিত হতে পারে। বিশেষ করে এস অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করতে পারে না, কিন্তু এস অরবিটাল সিগমা বন্ধন গঠন করতে পারে। এস অরবিটাল কেন, সকল অরবিটালই আসলে সিগমা বন্ধন গঠন করতে পারে। এই ছিল সিগমা বন্ধন ও পাই বন্ধনের পার্থক্য। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো এবং আমাদের এই পরিবেশে তোমরা ঘোরাঘুরি না করে বাসায় বসে লেকচার দেখো এবং চেষ্টা করো বুঝে ওই লেকচারের আলোকে বাসায় বসে বই পড়তে, এবং কোনো সমস্যা হলে আমাদেরকে ফোনে জানাও। এই কামনায় আল্লাহ হাফেজ।